জার্মান চ্যান্সেলর ও ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক। রোহিঙ্গা সমস্যায় সহযোগিতা কামনা। রোম থেকে ঢাকায় আসা ফ্লাইটে বোমা আতঙ্ক, আরোহী ও ক্রুদের নিয়ে নিরাপদে অবতরণ। বিমানবন্দরে জরুরি অবস্থা জারি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কাঠামো কাজের প্রক্রিয়ায় পরিবর্তন। দায়িত্ব ছাড়লেন সাধারণ সম্পাদক সার্জিস আলম। এবং উন্নয়নের নামে জনগণের ক্ষতি করা যাবে না বললেন নৌ পরিবহন উপদেষ্টা। সুশাসন নিশ্চিতে চাই সদিচ্ছা, মন্তব্য রিজওয়ানা। সবাইকে স্বাগত আছে এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের প্রথম দিনে ব্যস্ত সময় পার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন সাইডলাইনে জার্মানির ওলফ শলসে এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সাথে বৈঠক করেন তিনি। প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। আরও জানাচ্ছেন সাজিদা হক। মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিটের সাইডলাইনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় রাখাইনে রোহিঙ্গাদের সেফ জোন তৈরিতে জার্মানির সমর্থন চান প্রধান উপদেষ্টা। জার্মান চ্যান্সেলরকে প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছালে জুলাই অভ্যুত্থানের চার্টারে স্বাক্ষর করা হবে। বৈঠকে জার্মান চ্যান্সেলর বলেন, গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সমর্থন করবে জার্মান সরকার। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। এ সময় ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব বলেন, একটি নিয়মভিত্তিক বিশ্ব প্রয়োজন। বৈঠকে অধ্যাপক ইউনূস ফিনল্যান্ডের প্রেসিডেন্টকে অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। বৈঠকে অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকট নিয়ে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে তার সরকারের পরিকল্পনার কথা জানান, যা শরণার্থীদের দুর্দশাকে আবারও বিশ্ব আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসবে। সানজিদা হক, এশিয়ান টেলিভিশন। ইতালির রোম থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। অপরিচিত নম্বর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এই হুমকি দেওয়া হয়। বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিজি 356 নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ফ্লাইটটি বুধবার সকাল 9টা 20 মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটে 250 জন যাত্রী ও 13 ক্রুকে প্লেন থেকে বের করে নিরাপদে টার্মিনালে নেওয়া হয়েছে। তিনি জানান, যথাযথ নিরাপত্তা প্রোটোকল মেনে বিমানটিতে বম ডিসপোজাল ইউনিট সহ যৌথ বাহিনী তল্লাশি চালাচ্ছে। নিরাপত্তা কর্মীরা বিমানটিকে ঘিরে রেখেছেন বলেও জানান তিনি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সকালে নিজের ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে তথ্য জানান তিনি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই। এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে। চিফ এক্সিকিউটিভ অফিসার সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে। বীর হাবিবুর রহমান স্নিগ্ধ বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেছেন, উন্নয়নের নামে জনগণের ভবিষ্যৎকে ক্ষতির মুখে ফেলা যাবে না। অন্যদিকে জনগণের সদিচ্ছা ছাড়া সরকার একা সুশাসন নিশ্চিত করতে পারে না বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে তারা এই মন্তব্য করেন।
আব্দুর রহিমের ক্যামেরায় আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম। নৌ পরিবহন ও নাব্যতা চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায় শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ নৌ রুটকে বাঁচিয়ে রাখতে হবে, এজন্য অপ্রয়োজনীয় ড্রেজিং বন্ধে কাজ করছে সরকার। আমরা উন্নয়ন দেখি, কিন্তু আমরা কখনো চিন্তা করি না যে হোয়াট আর উই ডুইং, মানে কোনো ভবিষ্যতের কোনো চিন্তা নাই। আমরা রাস্তা বানাচ্ছি, বিরাট বিরাট ব্রিজ বানাচ্ছি, ওইটাই বিষয়, কিন্তু দ্যাটস নট ডেভেলপমেন্ট। আপনি কি মেরে ডেভেলপমেন্ট করছেন? বাংলাদেশের নদীতে এখন মাছ পাওয়া যায় না, যা পাওয়া যায় সাউথের দিকে কিছু পাওয়া যায়। সেমিনারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নদীকে বাঁচাতে বিগত দিনের ফ্যাসিস্টদের সিন্ডিকেট ভেঙে সরকারি বেসরকারি ক্ষেত্রে কাজের সমন্বয় করা হবে। যে সুশাসন সরকার এককভাবে নিশ্চিত করতে পারে না। আপনি যদি সিস্টেম কমপ্লাই না করে সিস্টেম ম্যানেজ করার অভ্যাসে চলে যান, তাহলে সরকার তার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসবে না। এখন একটা সুযোগ, খালি সরকার এটা করে দেখ, সরকার এটা না করে দেখ বলে আপনিও বলেন আমি আর সিস্টেম ম্যানেজ করব না, আমি সিস্টেমের সাথে কমপ্লাই করব। আপনি যদি 1 নম্বর বিডার হন এবং আপনাকে কাজ দেওয়া না হয়, কাম অ্যান্ড টক টু মি। I'll try to find out why this is happening. ভয়েস অন ক্লাইমেট চেঞ্জ, বাংলাদেশ নদী পরিব্রাজক দল, পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এবং কর্ণফুলী সুরক্ষা পরিষদের সহযোগিতায় সেমিনারটি যৌথভাবে আয়োজন করে প্রকৃতি ও জীবন এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশন। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌহিদ হোসেনের চীন সফরের খবর জানাতে চীন থেকে ফোনে যোগ দিচ্ছেন তৌহিদ শরৎ। তৌহিদ, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন যখন চীন সফর করছেন, তখন দেশে গণমাধ্যমে জল্পনা চলছে যে দুই দেশের মধ্যে তিস্তা চুক্তি হতে পারে। এ সম্পর্কে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? এছাড়া বাংলাদেশের উপদেষ্টার সফরকে চীন যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বলেই মনে হচ্ছে। তো এই গুরুত্ব দেওয়ার পেছনে কথা আসলে কি, বা অর্থাৎ কেন গুরুত্ব দিচ্ছে বলে মনে হয় আপনার? জি, ধন্যবাদ। আজ বুধবার সকালেই বেজিং থেকে দ্রুতগতির ট্রেনে করে সাংহাই গেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন। পরিকল্পনা অনুযায়ী সাংহাইতে তিনি সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজে একটি আলোচনায় অংশ নেবেন, বক্তব্য দেবেন। এর পাশাপাশি তিনি সাংহাই চেম্বারের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর আজ তিনি বৈদ্যুতিক গাড়ি, রোবোটিক্স ও কৃষি প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলো ঘুরে দেখবেন, পরিদর্শন করবেন, এমনটা আমরা আগে জানিয়েছিলাম। তো আপনি যেটা জানতে চাচ্ছেন, তিস্তা চুক্তি বা এই জাতীয় প্রকল্প নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাস এখনও কোনো তথ্য জানায়নি। তবে যেমনটি আমি আগেই বলছিলাম, গতকাল মঙ্গলবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বেইজিংয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। আর বৈঠকে চীনের তরফ থেকে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই স্পষ্ট করে জানিয়েছেন যে চীন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদা রক্ষায় বাংলাদেশের জাতীয় অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের পথ অন্বেষণে সম্পূর্ণ সমর্থন জানাবে। সেই সঙ্গে বাংলাদেশি জনগণের পছন্দ বা বাছাইকেও চীন সম্মান করে। বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে চীন বরাবরের মতো অব্যাহত সহায়তা দিয়ে যাবে। আর এই সফরটিকে চীন বিশেষ গুরুত্ব দিচ্ছে। তার দুটি কারণ রয়েছে বলে আমি মনে করি। তার একটি হলো, আপনারা জানেন যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশি প্রথম দেশ হিসেবে চীনের মেগা প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে স্বাক্ষর করেছিল, সমঝোতা স্মারক বা এমওইউতে স্বাক্ষর করেছিল। এর পাশাপাশি এবছর দু দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50তম বার্ষিকী। চীন বাংলাদেশের জনগণের সঙ্গে আদান প্রদানের বর্ষ হিসেবে এ বছরটিকে উদযাপন করতে চায়। বিভিন্ন কর্মসূচি ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে। আর অন্তর্বর্তী সরকারের গৃহীত নানা ধরনের সংস্কার কর্মসূচিকেও চীন স্বাগত জানিয়েছে। সেই সঙ্গে চীন বাংলাদেশে চীনা ধাঁচের আধুনিকীকরণকে উৎসাহিত করে। চীন মনে করে যে এটি বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর জন্য একটি উদাহরণ হতে পারে। আর গতকাল মঙ্গলবার সাংহাইয়ে যাবার আগে চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান জনাব লিউশিয়ান চাও বেইজিংয়ে জনাব তৌহিদের সাথে সাক্ষাৎ করেছিলেন। শরৎ, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে ফোনে যোগ দিয়েছিলেন তৌহিদ শরৎ চীন থেকে।
গাজীপুরে বেড়েই চলেছে ইট ভাটার সংখ্যা। নিয়মনীতি উপেক্ষা করে কৃষি জমির উপর গড়ে উঠছে এসব ইট ভাটা। কৃষকরা বলছেন রাজনৈতিক নেতা ও প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাদের মদদে ইট ভাটাগুলো পরিচালিত হচ্ছে। বারবার অভিযোগ জানিয়েও মেলেনি প্রতিকার। জসিমউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন রাশেদ আখন। গাজীপুর সদর উপজেলায় প্রায় ১.৫ শতাধিক ছোট বড় শিল্প কারখানা রয়েছে। এর মধ্যে নতুন করে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ইট ভাটা। উপজেলার প্রিয়জালি ও মির্জাপুর ইউনিয়নে ফসলি জমিতেই গড়ে তোলা হয়েছে এসব ইট ভাটা। এতে ক্ষতির মুখে চাষিরা। কৃষকদের অভিযোগ, ইট ভাটার ধোঁয়া আর ইট পরিবহনের কারণে ধুলায় নষ্ট হচ্ছে জমির ফসল, সেই সঙ্গে নষ্ট হচ্ছে সড়কও। স্থানীয়রা বলছেন বারবার অভিযোগ দিলেও মিলছে না প্রতিকার। ইট খোলা ধোয়া আসে, মনে করে গাছপালার আম কিংবা লিচু কোঠাল এলা কোনো ফলতি নাই, কোনো খাবার মতে কোনো জিনিস পাওয়া যায় না। কালো দোয়াটা আয়া পরে বুড়ো খেতে, এই দোয়াটা পরানে যে আপনার ধানের মধ্যে সিটি বইরা ওরা ধানের চাউল হয় না। এই কারণে আমাদের এলাকার পরিবেশ ভীষণভাবে অর্থাৎ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। ওটা খেতে বললে এটা মানে ধানটা হয় গুটি গুটি হয়, আমার খুব বিশাল ক্ষতি হইতেছে। আমরা তো বহুবার মানে এটা ই করে তো কোনো ফায়দা হয় নাই। পরিবেশবিদ বলছেন ইট ভাটার কালো ধোঁয়া পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। দ্রুত ব্যবস্থা না নিলে ক্ষতিগ্রস্ত হবে এই অঞ্চলের কৃষি ও পরিবেশ। যে এলাকায় ইটভাটা হচ্ছে সেখানে বায়ু দূষণের মাধ্যমে কৃষি জমি সেটা ফসলের অনুপযুক্ত হয়ে যায়। এখন এই সমস্যাগুলো থেকে উত্তরণ করার জন্য সেই এলাকাতে মানে হয়তো পরিবেশ বান্ধব ইট তৈরি করতে হবে, নয়তোবা এই ইটভাটাগুলো বন্ধ করতে হবে। যদিও পরিবেশ অধিদপ্তর বলছে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। পরিবেশের ছাড়পত্রবিহীন যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো আমরা ভেঙে দিচ্ছি। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলছে এবং আজকেও অভিযান চলমান আছে। আশ্বাস নয়, ইটভাটাগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার জোর দাবি স্থানীয়দের। রাশেদ আখন, এশিয়ান টেলিভিশন। দর্শক, আমরা যেমনটি শুরুতে বলছিলাম যে ঢাকায় আসার যে বিমানবন্দরে যেটি বিমানটি অবতরণ করেছে সেখানে বোমা আতঙ্ক নিয়ে একটা বিষয় তৈরি হয়েছে। সেটা বিষয়ে আমরা জানতে এই মুহূর্তে চলে যাচ্ছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে আমাদের সাথে যোগ দিবেন আমাদের সহকর্মী ফরিদ আহমেদ নয়ন। আমাদেরকে জান, বিমানবন্দরের নিরাপত্তায় কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সার্বিক পরিস্থিতি কী? আপনাকে ধন্যবাদ। আমরা আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আপনারা জানেন গতকাল ইতালি রোম থেকে BG356 নামে একটি বিমান 250 জন যাত্রী এবং 13 জন ক্রু নিয়ে সকাল 10টায় এই হযরত শাহজালাল বিমানবন্দরে ল্যান্ড করে। ইতিমধ্যে একটি ফোনের মাধ্যমে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সেটি এখানে পুরো এয়ারপোর্টের নিরাপত্তা চাদরে ডেকে ফেলেছেন এয়ারপোর্ট বাহিনী। আমরা যেটি দেখেছি যে এখানে এখন পর্যন্ত যাত্রীরা কোনো যাত্রীকে আমরা দেখিনি, যাত্রীদেরকে নিরাপদ সরিয়ে নেওয়া হয়েছে এবং তারা তাদের হ্যান্ডব্যাগটিও বিমান থেকে নামাতে পারেনি, কারণ তাদের হ্যান্ডব্যাগটিও তল্লাশি চলতেছে। তবে আমরা ভিতর থেকে মাত্র তথ্য পেয়েছি যে এখন পর্যন্ত বোমা আতঙ্কের কোনো আলামত এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি। তবে যাত্রীদেরকে আমরা সকাল থেকে এখানে দাঁড়িয়ে সংবাদকর্মীরা দাঁড়িয়ে আছি, তাদের প্রত্যেক যাত্রীকে আমরা খুব চেষ্টা করতেছি যে যাত্রীদেরকে ভিতরে বিমানে রেখেছি বলে আমরা জানতে পেরেছি। তো এই বিমানে 250 জন যাত্রী ছিলেন এবং যাত্রীদের নিরাপত্তা নিয়ে এখন কোনো আশঙ্কা নেই বলে বিমানের কর্তৃপক্ষ জানিয়েছেন। আমরা আসলে এই এখন পর্যন্ত যাত্রীদের জন্য এখানে সমস্ত বাইরের লোকজন অপেক্ষা করছেন এবং যাত্রীদের সাথে আসার লোকজন অপেক্ষা করছে, কিন্তু কোনো বিমানের এখনো যাত্রী ভিতরে বাইরে আসতে পারেনি। মনে হয় যে তাদের এখনো নিরাপত্তার কারণে তাদেরকে ভিতরে রাখা হয়েছে এবং সর্বশেষ আমরা জানতে পেরেছি বিমানের যে অবস্থান সেটি আসলে তারা বিমানে কোনো ধরনের বোমা আতঙ্ক পাওয়া যায়নি। এই ছিল আমার কাছে হযরত শাহজালাল বিমান থেকে সর্বশেষ। ধন্যবাদ নয়ন, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী ফরিদ আহমেদ নয়ন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জানাচ্ছেন সেখানকার সার্বিক পরিস্থিতি। এবার চলে যাচ্ছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদে। কুড়িগ্রামে বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষার হলুদ রঙের নতুন রূপে সেজেছে প্রকৃতি। যেদিকে চোখ যায় হলুদ গালিচা বিছানো, মাঠ দেখে মন ভরে প্রকৃতি প্রেমীদের। হলুদে মোড়ানো এমন অপরূপ সৌন্দর্যে স্বপ্ন বুনছে কৃষকরা। বোরো ও আমন মৌসুমের মাঝামাঝি এই ফসল চাষে বাড়তি আয়ের আশা করছেন তারা। প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়ের তথ্যছবিতে জানাচ্ছেন রাশেদ আখন।
কুড়িগ্রামের নাগেশ্বরীর গোবর্ধনকুটি এলাকায় যেদিকে চোখ যায় যেন হলুদ গালিচা বেছানো চারদিক। প্রজাপতি আর মৌমাছির আনাগোনায় মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা। হলুদে মোড়ানো এমন অপরূপ সৌন্দর্যে বিমোহিত হয়ে কেউ কেউ তুলছেন ছবিও। অনুকূল আবহাওয়ায় জেলায় 16টি নদ নদীর অববাহিকা ও চরাঞ্চল ছাড়াও বিভিন্ন এলাকায় এবছর বেড়েছে সরিষার আবাদ। স্বল্প মেয়াদী এই ফসল ফলিয়ে লাভবান হওয়ার আশা কৃষকদের। সরিষার তেল, খৈল এবং পুষ্টিগুণ সমৃদ্ধ সবুজ পাতা সবজি হিসেবে বেশ জনপ্রিয় এই জেলায়। দূর দূরান্ত থেকে পর্যটকরা আসে, এখানে ছবি তোলে, ভালোই লাগে, একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ। শস্যে আবাদ করছি, শস্য দিয়ে শাক তুলি খাই, শস্য দিয়ে আমার মনে করেন তেল হয়। শস্যের আবাদ করি, তাতে আমাদের ফলনও ভালো হয়, এতে স্কিমের আবাদও উঠে, আবার তেলও খাই, বিক্রিও করি, এতে কিছু অর্থ আয় আসে। আর 3 বিঘা 3.5 বিঘার মতো শস্য বই, শস্য মানে শস্য বিঘায় 4 মণ 4.5 মণ এই ধরনের শস্য হয়। শস্যতে অনেক লাভজনক। নিজে সরিষা আবাদ করে ওই সরিষা ভেঙে সে তেলের চাহিদা পূরণ করছে, এমনকি বাজারে বিক্রি করে সে আর্থিকভাবে লাভবান হচ্ছে। এদিকে সরিষা আবাদে কৃষকদের নানা পরামর্শ দেওয়ার কথা জানালেন উপজেলার এই কৃষি কর্মকর্তা। আমাদের সরিষার ফলন আমরা ভালো পাবো এবং আমাদের লক্ষ্যমাত্রা অন্তত অর্জিত হবে, এবং আমাদের তেল ফসলের যে চাহিদা, এই তেল ফসলের চাহিদার অনেকাংশ এখান থেকে সাপ্লাই করা সম্ভব হবে। কৃষক পর্যায়ে, মাঠ পর্যায়ে আমাদের কর্মকর্তাগণ এবং আমরা সবসময় পাশে থেকে পরামর্শ দিয়ে যাচ্ছি। এবছর কুড়িগ্রামে 26,800 হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দ্বিতীয় পুত্র আরাফাত রহমান কোকোর স্মরণে গিরিধারা প্রিমিয়ার লিগের উদ্বোধন করা হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন 2 নং ওয়ার্ড গিরিধারা মেলার মাঠে এর আয়োজন করা হয়। এ সময় সম্মাননা স্মারক ক্রেস্ট উপহার দেওয়া হয় এবং প্রতিটি দলের খেলোয়াড়দের জার্সি উন্মোচন করা হয়। ঢাকা মহানগর ছাত্রদল নেতা মেহেদী হাসান রবির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেতনায় বাংলাদেশের সভাপতি প্রকৌশলী ফয়সাল সালাম সাগর। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ আপনারা জানিয়ে দিচ্ছে আরো একবার। জার্মান চ্যান্সেলর ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, রোহিঙ্গা সমস্যায় সহযোগিতা কামনা। রোম থেকে ঢাকায় আসা ফ্লাইটে বোমা আতঙ্ক, আরোহী ও ক্রুদের নিয়ে নিরাপদে অবতরণ, বিমানবন্দরে জরুরি অবস্থা জারি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কাঠামো ও কাজের প্রক্রিয়ায় পরিবর্তন, দায়িত্ব ছাড়লেন সাধারণ সম্পাদক সার্জিস আলম। এবং উন্নয়নের নামে জনগণের ক্ষতি করা যাবে না বললেন নৌ পরিবহন উপদেষ্টা, সুশাসন নিশ্চিতে চাই সদিচ্ছা, মন্তব্য রিজওয়ানার। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।